দুদিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রা। নিজ ভাড়া দিয়ে আসছি আর কি বনটা রক্ষা করার জন্য। রৌদ্র অতিরিক্ত, মানুষ রৌদ্রের কারণে কাজ করতে খুব বিলম্ব হইতেছে। এখান থেকে 3 কিলো 4 কিলো দূর থেকে পানি আনতে হয়। 1 কলস পানি নিয়ে আইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। বনজ সম্পদ আহরণে 5 পারমিট স্থগিত। সুন্দরবনের ভিতরে নাশকতা হোক আর যাই হোক, যারা এই কাজটা করছে আমার দৃষ্টিতে সে হলো যে দেশদ্রোহী। সব ধরনের প্রবেশ বন্ধ করা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করে আমরা এগিয়ে চলছি। বারবার আগুন লাগার ঘটনায় উদ্বেগ পরিবেশ বিশেষজ্ঞদের, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। এখানে বারবার চেষ্টা করে আগুন লাগানো হচ্ছে বিভিন্ন এলাকায়। এটা সরকার একান্তই শক্তভাবে দমন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তীব্র দাবদাহে পুড়ছে দেশের বিভিন্ন এলাকা। প্রচণ্ড গরমে জনদুর্ভোগ চরমে। বুধবারের আগে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই, জানালো আবহাওয়া অফিস। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত কাল। এনআইডি জটিলতার জন্য মোবাইল অপারেটরদের প্রতি অসন্তোষ প্রতিমন্ত্রী। অধ্যাপক রেজাউল করিমকে হত্যা মিশনে অংশ নেন 3 জন, তথ্য পুলিশের। বিভিন্ন টার্গেট কিলিংয়ে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিষ্পত্তি না হয় দেশে প্রতি বছর জটে পড়ছে 2.25 লাখ মামলা। তুচ্ছ ঘটনায় আদালতে না গিয়ে বিরোধ মীমাংসার পরামর্শ আইনজীবীদের। এবং সঠিক তথ্যের অভাবে হোমিও চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে অধিকাংশ মানুষ। প্রতিটি জেলা হাসপাতালে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের পরিকল্পনা সরকারের। দুই দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে স্থানীয়রা। এ অবস্থায় রেঞ্জ জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বনজ সম্পদ আহরণের 5 পারমিট স্থগিত করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। গত 1 মাসে 4টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে এবারই সুন্দরবনের সবচেয়ে বৃহৎ অংশ জুড়ে আগুন জ্বলছে। চাঁদপাই রেঞ্জের ধারসাগর স্টেশনের আনুমানিক 6 কিলোমিটার এলাকার মধ্যে অন্তত 10টি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। দক্ষিণ দিকে আগুন নিবানোর পর আমরা সেকেন্ড হাফে আমরা যখন দেখলাম আগুন উত্তর দিকে স্প্রেড করছে, তখন দক্ষিণ দিকে একটা লাইন দেখে উত্তর দিকে আমরা প্রবাহমান হয়েছি। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তীব্র তাপদাহ ও বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে বলে জানান তারা। ফায়ার সার্ভিস এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা প্রায় 5-6 কিলো দূর থেকে নিজ ভাড়া দিয়ে আসছি আর কি বনটা রক্ষা করার জন্য। অনেক জায়গায় আগুন ধরছে, আগুন নিবাইতে খুব কষ্ট হইতেছে। রৌদ্র অতিরিক্ত, রৌদ্রের কারণে কাজ করতে খুব বিলম্ব হইতেছে। 3 কিলো 4 কিলো দূর থেকে পানি আনতে হয়। 1 কলস পানি নিয়ে আইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার থেকে পূর্ব সুন্দরবনের সকল প্রকার পাস পারমিট বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। 13 তারিখে যখন অগ্নিকাণ্ডটা ঘটে তখন আমরা কিছু সংখ্যক লোকের বিরুদ্ধে, যারা এই আগুনের সাথে জড়িত, তাদের নামে কিন্তু আমরা মামলা দিয়েছি। এই মামলা দেওয়ার ফলেই ওই গ্রুপের লোকরাই নাশকতামূলক এই কাজটা করছে বলে আমার ধারণা। যারা এই কাজটা করছে আমার দৃষ্টিতে সে হলো যে দেশদ্রোহী। তাদের শনাক্ত হবে এবং তাদের বিরুদ্ধে একেবারে যথোপযুক্ত আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 14 বছরে পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 22 বার। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও প্রকৃত আসামিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন এলাকা থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। এদিকে সুন্দরবনে একের পর এক অগ্নিকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দোষীরা পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে। দেশের ভাবমূর্তি ও পরিবেশ রক্ষায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এখানে বারবার চেষ্টা করে আগুন লাগানো হচ্ছে বিভিন্ন এলাকায়, এলাকা ভিত্তি আছে। এখন কারা একটা কাদের স্বার্থে লাগছে, যারা ধারে কাছে আছে বা এই এলাকায় এসে সম্পদ গ্রহণ করতে পারে, অথবা যারা এই সম্পদ গ্রহণের উপরে টাকা তুলতে পারে।
তো এটা সরকার একান্তই শক্তভাবে দমন করতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে না, একটা সরকারের অধীনেই সম্পূর্ণ এলাকা, তারা নিশ্চিন্তভাবে কাজ করছে এবং সুস্পষ্টভাবে কাজ করতে পারতে হবে। ছোটখাটো ইন্টারেস্ট এগুলোকে মাথা বড় করতে দেওয়া উচিত হবে না। তীব্র দাবদাহে পড়ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা। প্রচণ্ড রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন। চলতি মাসে শতকরা 58% বৃষ্টিপাত কম হওয়ায় দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের তাপমাত্রা 36 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বুধবারের আগে তাপমাত্রা কমার কোনো সুখবরও নেই। ভ্যাপসা গরমে নগরীর বিভিন্ন এলাকায় অস্বস্তিতে ভুগতে দেখা গেছে অনেককেই। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস। গরম তো খুব তীব্র, অস্বস্তিকর একটা অবস্থা। গরম তো অনেক বেশি, এত গরমে এই যে লেবুর রস খাচ্ছি। অনেক সমস্যা হচ্ছে, গা ঘামতেছে এবং গা জ্বালা পোড়া করতেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে খুব প্রচন্ড গরম লাগতেছে, তার জন্য আমাদের ঠান্ডা খাইতে হচ্ছে। মাত্রাতিরিক্ত গরম পড়তেছে, মানে সহ্য করার মতো না। আবহাওয়া অফিসের তথ্য মতে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হলেও রাজধানীবাসীর জন্য আগামী 2-4 দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যে সমস্ত এলাকায় তাপদাহ চলছে, বিশেষ করে পশ্চিমাঞ্চল থেকে উত্তর পশ্চিমাঞ্চল হয়ে মধ্যাঞ্চল পর্যন্ত, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, এই এলাকাগুলোতে মৃদু থেকে তীব্র তাপদাহ চলছে এলাকাভেদে। তো এটা আগামী 2-3 দিন পর্যন্ত এরকমই থাকবে। আসার কথা যে হয়তোবা 2-3 তারিখের দিকে কিছুটা বৃষ্টি সারা দেশেই পাওয়ার সম্ভাবনাটা আছে, তবে এখন যে অবস্থা তাতে সেটা সম্ভাবনাটা কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আরো কয়েকদিন তীব্র দাবদাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে যশোর অঞ্চলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তার উপর লোডশেডিং যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবেলায় খাবার গ্রহণে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বেশ কয়েকটি জেলার মতো যশোরেও গত কয়েকদিন ধরেই বিরাজ করছে উচ্চ তাপমাত্রা। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে কৃষক, দিনমজুর সহ শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তার উপর লোডশেডিং এর যন্ত্রণায় জীবন যেন ওষ্ঠাগত যশোরবাসীর। একটুখানি শীতল ছোঁয়া পেতে তারা ছুটে যাচ্ছেন স্নিগ্ধ সরোবরে। প্রচণ্ড তাপমাত্রায় কাজ করা যায় না, তাই একটু ছায়া আসছিলাম। মাঠে টিকা যাচ্ছে না, রোদে অতিরিক্ত তাপমাত্রা। রাস্তায় কাজ করতে গরমের মধ্যে খুব কষ্ট করে। তাপদাহে শরীর থেকে এত পরিমাণ ঘাম ঝরে যাচ্ছে, এখন এই ডাবই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। প্রচণ্ড গরমে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন অনেক মানুষ। এই অবস্থায় সবাইকে পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রচুর পরিমাণে পানি খাবে, শাকসবজি খাবে, ফল খাবে। রোদে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন। কেউ খাবার স্যালাইন খাবেন না, কারণ খাবার স্যালাইন গরমের জন্য নয়, ডায়রিয়ার জন্য। খাবার স্যালাইন গরমের জন্য খেলে ক্ষতি হতে পারে শারীরিক। তাপমাত্রার তীব্রতা ক্রমেই বাড়ছে যশোর অঞ্চলে। চলতি মৌসুমে বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল সর্বোচ্চ 39.6 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ, যশোর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিমকে হত্যা মিশনে 3 জনের অংশগ্রহণের তথ্য পেলেও এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন স্বজন ও সহকর্মীরা। এদিকে নিজ গ্রামে গানের স্কুল প্রতিষ্ঠা নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা তার পরিবারের। তদন্তে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট। প্রিয় সন্তানের এই থেতারটি এখন সম্বল তাদের। এর মধ্যেই খুঁজে বেড়ান সন্তানের স্পর্শ, সন্তানের রেখে যাওয়া স্মৃতিচিহ্নগুলো আঁকড়ে ধরে জীবনের শেষ দিনগুলো পার করতে চান বৃদ্ধ বাবা মা। সদা হাস্যোজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের এমন মৃত্যুতে স্তম্ভিত স্বজনরা। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ খুঁজে না পেলেও স্থানীয় বিরোধকে বড় করে দেখছেন তারা। স্বজনরা বলছেন, বছরখানেক বাগমারার দরগা মারিয়ায় নিজ গ্রামে শিশুদের জন্য একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষক রেজাউল। এরপর সেটি বন্ধে তাকে চাপ দিচ্ছিল স্থানীয় মাদ্রাসার শিক্ষকরা। তাই সন্দেহের তীর তাদের দিকেই। ছেলে মেয়েদের গান শিখবে, বিরোধী ছিল কেউ। আমার ছেলেকে হত্যা করলো, তার বিচার আমি চাই বাবা। মাদ্রাসাতে হুজুর
বলে যে এরকম ব্যাপার তোমরা গান শিখতে পারবে না। এদিকে 5 দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারায় ক্ষোভ জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। তাকে যে মারা হতে পারে, তো এটা কেন, এই যে একটা অজ্ঞাত একটা অবস্থা, এইটা নিয়ে আমরা শঙ্কিত। আসলে এখনো পর্যন্ত সেরকম ফলপ্রসূ কিছু দেখতে পাই না, তাই বলে ঢাকা পড়ে যাবে এইটা যেন না হয়। খুনি ধরা পড়েছে দেখতে চাই, বিচার দেখতে চাই, খুবই শীঘ্রই দেখতে চাই সেটা। তবে রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে দাবি করে পুলিশ কর্মকর্তারা জানালেন, হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাগমারা থেকে 2 জন গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে এই খুনের ঘটনায় সম্পৃক্ততার এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তো আমরা বিভিন্ন সূত্রের থেকে আমরা তথ্য খোঁজার চেষ্টা করছি। একটা সূত্র থেকে পাওয়া গেছে কিলিং মিশনে 3 জন ছিলেন। গত 23 এপ্রিল বাসা থেকে ক্যাম্পাসে যাবার পথে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। কলাবাগানের জোড়া খুনের ঘটনায় 3 জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেছেন, ব্লগার হত্যাসহ বিভিন্ন টার্গেট কিলিংয়ের বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা গেছে। বাকি ঘটনাগুলোর সঙ্গে জড়িত কয়েকজন শিগগিরই গ্রেফতার হবে। সকালে ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা ঠিক পথেই এগোচ্ছি, আমরা জানাবো আপনাদের। 3 জন আমাদের শনাক্ত করে আমরা আমাদের বিভিন্ন পত্রিকায় আপনারা দেখেছেন। আমরা এগুলো আর এখন কিছু বলতে চাচ্ছি না, আর কয়েকদিন পরে আমরা সব জানাবো। আমরা যতগুলো টার্গেট কিলিং হচ্ছে এই ব্লগার সহ, এইগুলোকে আমরা প্রায়গুলোকে চিহ্নিত করেছি। আমরা কয়েকজনকে আমরা ধরেছি, তারা বিচারের সম্মুখীন আছে এবং কয়েকজন আমাদের অতি শীঘ্রই ধরা পড়বে। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও বিশেষ পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন করার উদ্দেশ্যেই ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি 14 দলের। সকালে রাজধানীর ধানমন্ডিতে 14 দলের সভা শেষে এ দাবি করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক ও কঠোর হওয়ার আহ্বানও জানায় 14 দল। গত কয়েক মাস ধরে যে ঘটনা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে একটাই, কারণ আমরা আমরা গণতান্ত্রিক চিন্তায় বিশ্বাস করি, মুক্তি চেতনায় বিশ্বাস করি। এখন এই সরকারকে জাতীয় আন্তর্জাতিক ভাবে চক্রান্ত করে কেউ চাপের মুখে শেখ হাসিনাকে বাধ্য করতে পারে নাই 71 ঘাতকের বিচার থেকে বন্ধ করতে। আজকে সুখবীর ভাবে চক্রান্ত করা হচ্ছে যে আবার যেন পরিস্থিতি সৃষ্টি করে একটি অসাংবিধানিক পদ্ধতি দেশের ক্ষমতা পরিবর্তন করা যায় এবং এই 71 ঘাতকের বিচার বন্ধ করা যায়। মূল জঙ্গিদের আড়াল করতেই বিএনপি জামায়াতের ওপর দায় চাপাচ্ছে সরকার। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন। মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোহরাওয়ার্দী উদ্যানের পুলিশ অনুমতি দিয়েছে গতকালকে। তারা এই যে তাদের যে ব্যর্থতা, এর দায় চাপানোর চেষ্টা করেছেন, কিন্তু তাদের আমল থেকেই এই জঙ্গি আক্রমণ শুরু হয়েছে। তারা শুধু অপরকে দোষারোপ করেছেন, কিন্তু প্রকৃত যে জঙ্গিরা তারা কোথায় আস্তানা গাড়ছেন, এই চক্রটি কিভাবে বৃদ্ধি লাভ করছে, তারা একের পর এক ঘটনা কিভাবে ঘটিয়ে চলছে, এটিকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে এদেরকে ধরে আইনের আওতায় আনার কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি। সন্ধ্যার সময় আরো থাকছে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সাবেক 6 সদস্যকে আটক করেছে র্যাব। 39 লাখ টাকা উদ্ধার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দেশে প্রতি বছর মামলার জট বাড়ে 2.25 লাখ। সুপ্রিম কোর্ট বলছে, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বাড়ায় মামলা করার হার বেড়েছে। যদিও আইন বিশেষজ্ঞদের মত, হয়রানিমূলক মামলা এবং সামাজিক অস্থিরতা বাড়ায় প্রতি বছর মামলা চাপ বাড়ছে আদালতে। তুচ্ছ ঘটনায় সরাসরি আদালতে না গিয়ে আদালতের বাইরে বিরোধ মীমাংসার পরামর্শ দিয়েছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। সুপ্রিম কোর্টের সবশেষ প্রতিবেদন অনুযায়ী দেশের আদালতগুলোতে প্রায় 31.5 লাখ মামলা বিচারাধীন রয়েছে।
এর বিপরীতে উচ্চ এবং অধস্তন আদালত মিলিয়ে বিচারক রয়েছেন প্রায় 1700 জন। প্রতিবেদনে বলা হয় দেশে প্রতি বছর গড়ে 13,57,000 মামলা হয়, আর গড়ে প্রতি বছর মামলা নিষ্পত্তি হয় 11,22,000, অর্থাৎ 2,25,000 মামলা প্রতি বছর অনিষ্পত্তিকৃত থেকে যায়। সুপ্রিম কোর্টের রিপোর্ট বলছে বিচার বিভাগের প্রতি আস্থা বাড়ায় মামলামুখী হচ্ছে মানুষ। এর পাশাপাশি সামাজিক অস্থিরতা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় আদালতমুখী হচ্ছে বলেও মনে করেন আইন বিশেষজ্ঞরা। মামলা অনেক বেশি হচ্ছে, এটা যেমন অ্যাওয়ারনেস আমাদের বাড়ছে, এটাও যেমন ইন্ডিকেশন দিচ্ছে, আবার ভিজাভিস এটাও বাড়ছে যে মানুষের মধ্যে লিটিগেশন প্রবণতা বাড়ছে। আইনের আশ্রয় নিয়ে ফ্রড করার একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস করার প্রবণতা অনেক বাড়ছে। বলা যেতে পারে যে জনগণ বিচারমুখী হচ্ছে, আদালতমুখী হচ্ছে। তাদের যে বিরোধ দেখা দেয় সমাজে, সেই বিরোধগুলো নিষ্পত্তির জন্য তারা আদালতের শরণাপন্ন হচ্ছে, সেই জন্যই মামলা বাড়ছে। এছাড়া হয়রানিমূলক মিথ্যা মামলা করার প্রবণতার কারণেও মামলার সংখ্যা বাড়ছে বলেও জানান তারা। থানায় মামলা করলো এক পক্ষ, সঙ্গে সঙ্গে মামলাটা চলে আসলো আদালতে, এবং তার পরবর্তীতে এটা তদন্ত শুরু হয়। কিন্তু তদন্তের যদি আগেই একটু করে, মিথ্যা মামলার যে একটা প্রবণতা সেটা কমে যাবে। আপনারা দুজনেই লিটিগেশন করছেন, দুজনেই আদালতে যাচ্ছেন, দুজনেই কিন্তু সর্বশান্ত হচ্ছেন। আপনি মানসিকভাবেও সর্বশান্ত হচ্ছেন, আর্থিকভাবে সর্বশান্ত হচ্ছেন। এই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তারা মনে করেন বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর, বিচারকের সংখ্যা বৃদ্ধি এবং হয়রানিমূলক মামলা বন্ধ করা গেলে মামলা জট যেমন কমবে, তেমনি প্রকৃত অর্থে বিচার বিভাগের প্রতি আস্থা বাড়বে বিচার প্রার্থীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল। বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একথা জানান। এ সময় নিবন্ধনের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত জটিলতার জন্য মোবাইল অপারেটরদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। বিশেষ করে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে সিম নিবন্ধনের সময় আঙুলের ছাপ না মেলার ভোগান্তির অভিযোগ রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট আমার ওয়াইফেরটা মিলে নাই, অ্যাডজাস্টিং হচ্ছে না, সেক্ষেত্রে উনি করতে পারে না, আমি ওনারটা আমার নামে করে বলছি। অনেকক্ষণ থেকে আপনি নিচ্ছে না আর কি, গ্রামীণও নিচ্ছে না, প্লাস হচ্ছে অন্যান্য অপারেটরও কোনোটাতে কাজ হচ্ছে না। ফিঙ্গারপ্রিন্টের মেসেজ আসতেছে আপনারা ইসিজি কমিশনারের সাথে যোগাযোগ করুন, এই জন্য অনেকজনের বিরক্ত হয়ে চলে যেতেছে, আমরা কেমনে করবো। সরকারের নির্দেশনা অনুযায়ী শনিবার শেষ হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা। শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় শেষ সময়ের কার্যক্রম পরিদর্শন করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এ সময় সিম নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত জটিলতা নিয়ে বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয় প্রতিমন্ত্রীর কাছে। একটু আমি আসলে অসন্তোষী প্রকাশ করতে চাই যে অনেক ক্ষেত্রেই অপারেটরদের ডিভাইস কিন্তু এই আঞ্চলিক অফিসগুলোতে যায়নি, যে জন্য গ্রাহকদের কিছুটা হলেও ভোগান্তি হয়েছে। আমরা সত্য কথা বলতে এসেছি, আমরা এখানে কারো দুর্বলতা ঢাকতে আসিনি। তবে সময়সীমা বাড়ানো হবে কিনা সে বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে সাংবাদিকদের জানান তিনি। আমি যে জন্যই আজকে দেখতে এসেছি, কালকে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্তটা আমরা কালকে জানিয়ে দেব। গণতন্ত্র ও নিরাপত্তার স্বার্থে সরকারের উদ্যোগে সাড়া দেওয়ায় জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শুক্রবার পর্যন্ত 8 কোটির অধিক সিম নিবন্ধন সম্পন্ন হয়েছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডের খেলা। শনিবার মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে মাশরাফির দল কলাবাগান। অপর ম্যাচে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর খেলবে শেখ জামালের বিপক্ষে, আর বিকেএসপির 3 নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। প্রথম ম্যাচে মাশরাফির দল কলাবাগান ক্রীড়াচক্রকে উড়িয়ে দিলেও পরের ম্যাচে 287 রান করেও 4 উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরেছে আবাহনী। তাই এই ম্যাচে জয়ের লক্ষ্যেই নামবে ধানমন্ডির ক্লাবটি। এদিকে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল কলাবাগান। এখন পর্যন্ত 2টি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি তারা। অপচিকিৎসার হয়রানির কারণে হোমিও চিকিৎসার উপর আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ।
দেশে আধুনিক চিকিৎসার সুযোগ থাকলেও প্রচারণা আর সঠিক তথ্যের অভাবে প্রকৃত হোমিও চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে দেশের অধিকাংশ মানুষ। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে উল্লেখযোগ্য সংখ্যক হোমিও চিকিৎসক থাকলেও একটি মাত্র সরকারি হাসপাতাল দিয়ে হোমিও চিকিৎসার প্রসার ঘটানো সম্ভব নয়। মুজাহিদ শুভর আরও একটি রিপোর্ট। মধ্যবয়সী নুরুজ্জামান গ্যাংগ্রিন বা বার্জার ডিজিজ নামক কঠিন রোগে আক্রান্ত। বিগত বছরগুলোতে রাজধানীর প্রায় সব বড় হাসপাতালে খুইয়েছেন 40 লক্ষাধিক টাকা। চিকিৎসকদের পরামর্শে হাত পা কাটার পরিবর্তে রাজধানীর সরকারি হোমিও মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র কয়েক হাজার টাকায় কোনো সার্জিক্যাল অপারেশন ছাড়াই তিনি সুস্থ হন। আমার এই রোগের কারণে আমি বহু জায়গায় ঘুরছি, কোনো সুবিধা না পেয়ে শেষ পর্যন্ত আমি হোমিওতে আসা আমার অনেকটা সুস্থতা লাভ করেছি। ব্রেন স্ট্রোকের কারণে 12 বছরের প্রবাস জীবন ছাড়তে বাধ্য হয়েছেন আসমা বেগম। অবশ হওয়া শরীরে অনুভূতি শক্তি ফিরে পেতে 3 বছরে 20 লাখ টাকা ব্যয় করেও ব্যর্থ হয়েছেন। সবশেষ হোমিও চিকিৎসার দ্বারস্থ হয়ে স্বল্প ব্যয়ে দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন এই ভুক্তভোগী। আমি আগে হাঁটতে পারতাম না, এখন আমি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমি হাঁটতে পারতেছি, একা একা চলতে পারতেছি, সব জায়গায় আমি যাইতে পারতেছি। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া 5টি নতুন হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা না হওয়ায় ব্যাচেলর ডিগ্রি নিয়েও বেকারত্বের ঘানি টানছেন 1400 হোমিও চিকিৎসক। হোমিও চিকিৎসার প্রসারে প্রথমেই রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি হোমিও মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করার পরামর্শ প্রতিষ্ঠানটির অধ্যক্ষের। গভর্নমেন্ট এটা যদি খুব দ্রুত 250 বেড করেন এবং সেখানে 250 বেডের জন্য যা ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ারগুলো আমাকে দিতে হবে। এখানে আমাদের 4টা ওয়ার্ডে আমরা এখন রোগীদের ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু ক্লিনিক্যালি 9টা ওয়ার্ড হওয়া উচিত। চলতি বছরের জুলাইয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দেশের প্রতিটি জেলা হাসপাতালে একজন করে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী তো সারা প্রতিটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করতেছে, সেই হিসাবে যদি হোমিও মেডিকেল কলেজে সব জায়গায় করা যায় আর অন্তত বিভাগীয় পর্যায়ে যদি করা যায় তাহলে অনেক ভালো হবে। হোমিও চিকিৎসা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি সারা দেশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে সরকারকে কার্যকরী ভূমিকা পালনের পরামর্শ স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সাবেক 6 সদস্যকে আটক করেছে র্যাব। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীর কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 13 চাকরি প্রত্যাশীর কাছ থেকে নেয়া 39 লাখ টাকাও উদ্ধার করে র্যাব। বিকেলে ব্রিফিংয়ে কথা জানান র্যাব 1-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এ সময় তিনি বলেন, 6 জনের বিরুদ্ধে চাকরি দেয়া ছাড়াও আরও অনেক অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগের কারণেই তাদের পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি থেকে চাকরিচ্যুত করা হয় বলে জানায় র্যাব। ঢাকা সিএমএইচ কিংবা তার আশেপাশের কোনো স্থাপনার বাথরুম কিংবা কোনো গোপন স্থানে নিয়ে একটি ভুয়া মেডিকেল চেক আপ করে, তখন সহজ সরল দরিদ্র প্রার্থী বিশ্বাস করে যে তার নিশ্চয়ই মেডিকেল হয়েছে এবং এভাবেই তার চাকরি হবে। আমরা 13 জনের খবর পেয়েছি। এই 13 জনের কাছ থেকে এই চক্রগুলো প্রায় 39 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে। ভারতে আবহাওয়ার বিচিত্র আচরণ। দক্ষিণাঞ্চল তীব্র গরমে পুড়লেও বন্যায় ভাসছে উত্তর পূর্বাঞ্চল। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছে বিশ্বের বড় বড় প্রযুক্তি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এই খাতে বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে বলেও সময় সংবাদের কাছে মন্তব্য করেছেন এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। নিউ ইয়র্কে বিসিআইসি সেমিনারে আন্তর্জাতিক বিভিন্ন তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ার কনরেড সুটে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং বিসিআইসি। বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় এই সেমিনারে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের অব্যবহৃত 7 ভাগ প্রবৃদ্ধি সহ তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশ সরকারের উন্নয়নের বিশদ তথ্য তুলে ধরেন। বাংলাদেশ সরকার সাইবার
নিরাপত্তায় নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে বলেও জানান তিনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আসলে যে সারা বাংলাদেশে যে কানেক্টিভিটি আমরা নিশ্চিত করেছি, হিউম্যান রিসোর্স তৈরি করেছি এবং আমাদের ইন্ডাস্ট্রি যে প্রমোশন অ্যাক্টিভিটিস এটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এটি কার্নির যে কনসাল্টিং ফার্ম তাদের রিপোর্ট অনুসারে গ্লোবাল সার্ভিস লোকেশন ইন্ডেক্সে আমরা 22তম অবস্থায় এসেছি। গত বছর ছিলাম আমরা 26তম, অর্থাৎ ইনভেস্টমেন্ট অপরচুনিটি আরো বেড়েছে। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বিদেশি বিনিয়োগকারীদেরকে নিয়ে এ ধরনের সেমিনারকে অত্যন্ত সময়োচিত বলে মন্তব্য করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইম্প্যাক্ট ইজ রিয়েলি এক্সাইটিং। আপনি দেখছেন এক্সাইটমেন্ট অফ দ্য পিপল। ওরা ওই ক্রিয়েট ওয়াও ফ্যাক্টর, means that wow, Bangladesh over 160 million people, growing economy, over 7% GDP year after year. দারুণ একটা উদ্যোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এখানে যারা বাংলাদেশি ডায়াসপোরারা আছি আমরা, তাদের এই যে সুযোগটা দেশের প্রযুক্তির ক্ষেত্রে ইনভেস্ট করার, সেটা ডেফিনেটলি একটা বড় সুযোগ এনে দেবে। বাংলাদেশ আজ ভারত ও চীনের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন এপিফানি পার্টনার্সের নির্বাহী প্রযোজক ডেভিড ট্রপ। সাম্প্রতিককালে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রযাত্রা সত্যিই চোখে পড়েছে। বায়োটেক ফাইন্যান্সার রিপ্রেজেন্টেটিভ, মাল্টিপল চাইনিজ এন্টিটিজ, এঞ্জেল ইনভেস্টর, ভেঞ্চার ক্যাটালিস্ট, ইউটিসি অ্যাসোসিয়েটস, আরএমসি ডেভেলপমেন্ট এলএলসি, গ্রেবোস্কি স্ট্র্যাটেজি, সোশ্যাল ইম্প্যাক্ট ফাইন্যান্সার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়নের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সময় সংবাদ, নিউ ইয়র্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে তৈরি সংগঠন শখের ছবিয়ালের 3 দিনব্যাপী প্রথম ছবি প্রদর্শনী শুরু হয়েছে। এতে অংশ নেয়া আলোকচিত্রীদের তোলা ছবির মধ্যে 3 জনকে পুরস্কৃত করা হয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ব্রিক গ্যালারিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। নান্দনিক আলোকচিত্রের জন্য ফারহানা ফারা প্রথম পুরস্কার জিতে নেন। তানভীর মঞ্জুর দ্বিতীয় এবং রিফাত ইকবাল তৃতীয় স্থান অধিকার করেন। প্রদর্শনীতে প্রান্তিক মানুষের জীবন প্রবাহ, প্রকৃতি এবং সমাজ সচেতন নানা আলোকচিত্র স্থান পায়। এ সময় সংস্কৃতি মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় সাম্প্রদায়িকতা ও রক্ষণশীলতা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে শিল্পীদের প্রতি আহ্বান জানান। ভারতের দক্ষিণাঞ্চলে একদিকে যখন চলছে তীব্র দাবদাহ, অন্যদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে বহু মানুষ। গত কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে আসামের তিনসুকিয়া, শোনিতপুর ও লক্ষ্মীপুর সহ 6টি জেলার অধিকাংশ ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের জমি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 45,000 মানুষ। বন্যা কবলিত এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 24,000 বাসিন্দাকে। এরই মধ্যে দুর্গতদের সহায়তায় উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে বিরাজ করছে তীব্র দাবদাহ। হিট স্ট্রোকে তেলেঙ্গানায় বৃহস্পতিবার আরও 16 জনের মৃত্যুর খবর জানায় গণমাধ্যম। ক্লাব কাপ হকির খবর। সোনালী ব্যাংক হকি দলকে 7-1 গোলে উড়িয়ে সেমিফাইনালে পা রাখল 2 বছর পর আবারও ঘরোয়া হকিতে ফিরে আসা ঐতিহ্যবাহী দল মোহামেডান। সাদা কালোদের হয়ে ম্যাচে জোড়া গোল করেছেন জিমি, রুবেল ও দিন ইসলাম। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ সোনালী ব্যাংকের উপর চড়াও হয়ে খেলতে থাকে আসরের হট ফেভারিট মোহামেডান। 6 মিনিটেই গোলের সূচনা করেন রুবেল হোসেন। 10 ও 19 মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির গোলে 3-0-তে এগিয়ে যায় মোহামেডান। প্রচন্ড দাবদাহে মৌলানা ভাসানীর নীল কার্পেটে আরো অসহায় লাগছিল সোনালী ব্যাংকের খেলোয়াড়দের। 24 ও 29 মিনিটে দিন ইসলামের জোড়া গোলে এবং রুবেলের দ্বিতীয় গোলে প্রথমার্ধেই খেলার ফল নিশ্চিত হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে রুবেল হোসেনের সঙ্গে সোনালী ব্যাংকের গোলরক্ষকের হাতাহাতি ম্যাচে কিছুটা সময়ের জন্য উত্তেজনা ছড়িয়েছে। দ্বিতীয়ার্ধের 7ম গোলটি হজম করার পরে একটি গোল পরিশোধ করে সোনালী ব্যাংক। শেষ পর্যন্ত 7-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দুদিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, বিশেষ সতর্কতা জারি। বারবার এমন ঘটনায় উদ্বেগ পরিবেশ বিশেষজ্ঞদের।
তীব্র দাবদাহে পড়ছে দেশের বিভিন্ন এলাকা। প্রচণ্ড গরমে জনদুর্ভোগ চরমে। বুধবারের আগে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত কাল। এনআইডি জটিলতার জন্য মোবাইল অপারেটরদের প্রতি অসন্তোষ প্রতিমন্ত্রীর। অধ্যাপক রেজাউল করিমকে হত্যা মিশনে অংশ নেন 3 জন। তথ্য পুলিশের। বিভিন্ন টার্গেট কিলিংয়ে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সঠিক তথ্যের অভাবে হোমিও চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে অধিকাংশ মানুষ। প্রতিটি জেলা হাসপাতালে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের পরিকল্পনা সরকারের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।